ট্যুরিস্ট ডেস্টিনেশন আপনাদের উপহার দিয়েছে বেনারস ভ্রমণের। বেনারস কী করে ঘুরবেন, কোথায় থাকবেন, যাবতীয় তথ্য। সেখানে আপনারা আমাদের অনুরোধ করেছিলেন বেনারসের আশপাশে কি কি দেখার রয়েছে তা যদি আমরা ঘুরে দেখাই। আপনাদের ইচ্ছে মতো ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ ঘুরে বেড়াবে বেনারসের আশেপাশ। রয়েছে অসংখ্য মন্দির, রয়েছে এক প্রাচীন দুর্গ, তাছাড়া রয়েছে অনেক ইতিহাস, রয়েছে গৌতম বুদ্ধের সঙ্গে স্মৃতি বিজড়িত এক স্থান। কি করে ঘুরবেন এই সব স্থান, কোথা থেকে শুরু করে পরপর আপনারা এই সব স্থান দেখতে পারবেন, কতই বা খরচাপাতি, কিভাবে ঘুরলে খুব তাড়াতাড়ি সব স্থান ঘুরে নিতে পারবেন, খাবেনই বা কি, কত সময় লাগবে, যাবতীয় তথ্য নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ বেনারস থেকে যাচ্ছে আশপাশ ঘুরে দেখবে বলে। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। সকাল সকাল রামকৃষ্ণ মিশন থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে একটা অটো বুক করে নিলাম সারা দিন বেনারসের চারপাশ ঘুরে দেখব বলে। অটোর ভাড়া নিয়েছিল মাত্র 700 টাকা। আর যেই অটো দাদার সঙ্গে ঘুরেছিলাম ওনার ফোন নাম্বার আমি দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। রামকৃষ্ণ মিশন থেকে বেশ কিছুটা সামনের দিকে এগিয়ে আমাদের অটো এসে থামলো এক বিশাল বড় তোরণের সামনে। সেই তোরণের মাঝখান দিয়ে অলি গলি পেরিয়ে আমরা এখন চলে এসেছি কাল ভৈরব মন্দিরের সামনে। 1825-এ বাজিরাও দ্বিতীয়ের গড়া কাশীর কোটাল কাল ভৈরব তথা ভৈরবনাথের মন্দির, কুকুর তার বাহন। কথিত আছে কাশীতে আসলে কাল ভৈরব মন্দির দর্শন না করলে কাশী ভ্রমণ সম্পূর্ণ হয় না। আমরা কাল ভৈরব মন্দির দেখে আবারও উঠে পড়লাম অটোতে। এখান থেকে 8 কিলোমিটার দক্ষিণে অসিতে 18 শতকে বাংলার রানী ভবানীর তৈরি নাগারা শৈলীর গৈরিক রঙা শক্তির দেবী দুর্গা মন্দির দেখব বলে। 5টি শিখর মিলেমিশে এক হয়েছে এখানে, যার অর্থ পরম ব্রহ্মে লীন হয়েছে পঞ্চভূত। প্রচুর বানরের অবস্থান এখানে, তাই মাঙ্কি টেম্পল নামেও সমধিক খ্যাতি এই মন্দির। স্থানীয়দের কাছে এই মন্দির খুব জাগ্রত, তবে মন্দিরের ভেতরে ক্যামেরা মোবাইল অ্যালাউ না, বাইরে রেখে আপনাকে প্রবেশ করতে হবে। মন্দিরের অভ্যন্তরে রয়েছেন সুন্দর দুর্গা মা। দুর্গা মাকে দর্শন করে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম দুর্গা মন্দির থেকে। দুর্গা মন্দির দেখে আবারও উঠে পড়লাম আমাদের অটোতে। অটো ছুটে চলেছে কাশীর রাস্তা ধরে। দুর্গা মন্দিরের অনতিদূরে অবস্থিত রামচরিত মানস স্রষ্টা তুলসীদাসের স্মৃতিতে 1964-তে তৈরি শিখরধর্মী তুলসী মানস মন্দির। কাশী আসলে অবশ্যই তুলসী মানস মন্দির ঘুরে দেখবেন। হিন্দিতে অমর কাব্য রামচরিত মানস রচনা করেন কবি। এখানে মৃত্যু ঘটে এখানে তুলসীদাসের 1623-এ। দুতলা মন্দির। মন্দিরের দেওয়ালে মার্বেল পাথরে উৎকীর্ণ হয়েছে রামচরিত মানস, অর্থাৎ হিন্দিতে রামায়ণের 8 খণ্ড দোহা। আর মন্দিরের অভ্যন্তরে রয়েছে দেবতা শ্রীরাম, লক্ষ্মণ এবং সীতা। দুপাশে রয়েছে লক্ষ্মী, নারায়ণ, অন্নপূর্ণা ও বিশ্বনাথ। আর মন্দিরের দুতলায় খুব সুন্দরভাবে রামায়ণের বিভিন্ন আখ্যান প্রদর্শিত করা হয়েছে এখানে। তুলসী মানস মন্দিরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবারও উঠে পড়লাম অটোতে। বেশ কিছুটা যাওয়ার পরে অটো এসে থামলো একটা তোরণের সামনে। পুরীতে যেমন রয়েছেন সাক্ষী গোপাল, তেমনি কাশী বিশ্বনাথে রয়েছেন সংকটত্রাতা, সংকটমোচন
এখানে। তাই আপনারা অবশ্যই আসলে সংকটমোচন হনুমানজির মন্দির অবশ্যই দর্শন করবেন। এই মন্দিরের ভেতরেও ক্যামেরা বা মোবাইল নিয়ে আপনারা যেতে পারবেন না। হনুমান মন্দির দেখে আমরা শহর থেকে 11 কিলোমিটার দূরে 2000 একর জমিতে 5 বর্গ কিমি জুড়ে গড়ে ওঠা বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় দেখতে এসেছি। ভারতীয় সংস্কৃতির পীঠস্থান কাশী। কালে কালে বহু মুনি ঋষি দার্শনিকরা কাশী এসেছেন জ্ঞান আরোহণের জন্য। কেউ বা এসেছেন শিষ্যের খোঁজে, কেউ বা তাদের সমাজ সংস্কারক, কেউ বা ধর্মগুরু। তাদের মধ্যে বুদ্ধ, শঙ্করাচার্য, রামানুজ, কবির, নানক, তুলসীদাস, চৈতন্য, তৈলক্যস্বামী অন্যতম। ভারতীয় শিক্ষা ও সংস্কৃতির প্রতি পণ্ডিত মদনমোহন মালব্যের শ্রদ্ধা ও অনুরাগ ছিল অপরিসীম। একক প্রচেষ্টায় তার সেই অনুরাগ রূপ পেয়েছে আজকের কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের। পণ্ডিত মালব্যের পরিকল্পনায় বিড়লা গ্রুপের ব্যবস্থাপনায় নতুন করে বিশ্বনাথ মন্দির তৈরি হয় এখানে। ধ্বংসপ্রাপ্ত মূল মন্দিরের রেপ্লিকা হয়ে দেবতা লিঙ্গে শিব, দেওয়ালময় পৌরাণিক আখ্যান উৎকীর্ণ। মন্দির সবার জন্য খোলা। এই মন্দির নতুন বিশ্বনাথ মন্দির নামেও খ্যাত। এই মন্দির রোজ খোলা থাকে সকাল 4টে থেকে দুপুর 12টা এবং 1টা থেকে সন্ধে 7টা অবধি। কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় দেখে এবং নবনির্মিত মন্দির দেখে আমরা উঠে পড়লাম আমাদের অটোতে। কাশী বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে আমাদের অটো এখন ছুটে চলেছে গঙ্গার ওপর দিয়ে। গঙ্গার ওপারে আমরা এখন যাচ্ছি রামনগর দুর্গ দেখতে। রামনগর দুর্গ ঐতিহাসিক। কাশী ভ্রমণে গঙ্গার পূব পাড়ে রামনগরে 17 শতকের কাশীর রাজবাড়িটি বা কাশী দুর্গ অপরূপ সুন্দর। রাজবাড়ির রাজকীয় গেট রয়েছে প্রহরীয়। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে 10 থেকে 12টি কামান। রাজবাড়ির এরিয়া যথেষ্ট বড়। প্রবেশ করে প্রথমে আপনাকে কেটে নিতে হবে টিকিট। রাজবাড়ি তথা অস্ত্রাগার ও প্রাচীন সংগ্রহশালা দেখার জন্য ভারতীয়দের জন্য টিকিট কাটতে হবে প্রতিজন 80 টাকা করে। যদিও রামনগর ফোর্ট বা রাজবাড়ির ভেতরে ক্যামেরা বা মোবাইল দিয়ে আপনারা ছবি তুলতে পারবেন না। এখানে ভেতরে রয়েছে অনেক কিছু, যেমন রয়েছে রাজ পরিবারের রূপোর পালকি, হাওদা, হাতির দাঁতের মাদুর, অস্ত্রশস্ত্র ছাড়াও নানান সম্ভার এখানে আপনারা দেখতে পাবেন। আজও রাজপরিবার এই প্রাসাদেই একটি অংশে বসবাস করেন। তাছাড়া এখানে রয়েছে 1872-এ বি মূলচাঁদের তৈরি একটি ঘড়ি, যেই ঘড়িতে চন্দ্র ও সূর্যের অবস্থান, দিনক্ষণ, সময় সবই আজও নির্ভুলভাবে মিলিয়ে দিচ্ছে ঘড়িখানা। রামনগর দুর্গ বেলে পাথরের তৈরি। 1750 সালে কাশী নরেশ মহারাজা বলবন্ত সিং দ্বারা নির্মিত হয়েছিল। বর্তমান রাজা এবং বর্তমান দুর্গের বাসিন্দা হলেন অনন্ত নারায়ণ সিং, যিনি বেনারসের মহারাজা নামেও পরিচিত। যদিও এই রাজকীয় উপাধিটি 1971 সাল থেকে বিলুপ্ত হয়েছে। পুরো রাজবাড়ি ঘুরে আমরা এখন চলে এসেছি রাজবাড়ির পেছনের দিকে, অর্থাৎ গঙ্গা কিনারে। এখানে রয়েছে রাজা জিত সিং নির্মিত একটি দুর্গা মন্দির, যা দেখার মতো। সারি সারি প্যানেলে নানান মূর্তি, কোনো প্যানেলে জীবজন্তু, কোনো প্যানেলে দেবদেবী। মন্দিরে রাজপরিবারের আরাধ্যা দেবী চতুর্ভুজা দুর্গা পুজো হয় এখানে। 1830-এ শুরু হয়ে প্রতি বছর আশ্বিন মাসে মানে অক্টোবরে 1 মাস ব্যাপী রামলীলার জাঁকজমক উৎসব হয় এইখানে। এই দুর্গে
প্রচুর চলচ্চিত্রের শুটিং হয়েছে। বাংলা, হিন্দি এবং হলিউডেরও বেশ কিছু চলচ্চিত্রের শুটিং হয়েছে এই দুর্গে। রামনগর দুর্গ ঘুরতে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে, পুরোটাই পায়ে হেঁটে দেখতে হবে। আর রামনগর দুর্গ দেখে রামনগর দুর্গের পাশেই চলে আসুন লস্যি ভাণ্ডারে। শিবপ্রসাদ লস্যি ভাণ্ডার, নাম করা লস্যি পাওয়া যায় এখানে। 50 টাকার বিনিময়ে এখানকার মাটির ভাঁড়ে লস্যি একবার খেয়ে দেখবেন, দীর্ঘদিন মনে থাকবে এখানকার লস্যির স্বাদ। তাই আমিও 50 টাকার বিনিময় এখন খাচ্ছি ঠান্ডা ঠান্ডা লস্যি। লস্যি খেয়ে মন তরতাজা করে আবারও উঠে পড়লাম অটোতে। আমাদের অটো প্রথমে আবারও চলে আসলো বেনারস। সেখান থেকে 10 কিলোমিটার উত্তর পূর্বে আমরা এখন যাচ্ছি সারনাথে। সারনাথে পৌঁছে অটো থেকে নেমে আমরা প্রথমে এখন দেখব মূল গন্ধকুটি বিহার, যা বুদ্ধের ধ্যানে, যেখানে তিনি এককালীন 3 মাস ধ্যান করেছিলেন, তার স্মারকরূপে গুপ্ত রাজাদের গড়া মূল গন্ধকুটি বিহারের স্থলে শ্রীলঙ্কার বৌদ্ধ ভিক্ষু অনাগারিকা ধর্মপালের প্রচেষ্টায় 1931-এ 61 মিটার উঁচু মূল গন্ধকুটি বিহার গড়েছে মহাবোধি সোসাইটি। গাছপালায় ছাওয়া বোধগয়ার ধাঁচে তৈরি এই বিহার 1932 থেকে 1936-এ বিহারের দেওয়ালে বুদ্ধের জীবনগাথা সজীব করে তুলেছেন 4 বছরের শ্রমে জাপানি শিল্পী কোশিটুসু নোসু। দেবতা এখানে সোনার বুদ্ধমূর্তি। মূল গন্ধকুটি বিহারের পূবে রয়েছে মূল পিপুল বৃক্ষ। 288 BC অর্থাৎ বোধিবৃক্ষের দিব্য জ্ঞান প্রাপ্তির একটি চারা শ্রীলঙ্কার অনুরাধাপুরা থেকে এনে 1931-এ রোপিত হয়েছে এখানে। বৃক্ষতলে বেদির ওপর বুদ্ধ মূর্তির সামনে অসমজি, মহানামা, ভদ্দিও, ওয়াপ্পা, কোন্দানয় 5 শিষ্যের মূর্তি। প্রতি বছর নভেম্বরের পূর্ণিমা সম্মেলন বসে। দেশ দেশান্তর থেকে ভক্তের দল আসেন। লুম্বিনীতে জন্ম, বোধগয়ায় দিব্যজ্ঞান লাভ, আর সারনাথে সিদ্ধার্থ প্রথম মহাধর্মচক্র প্রবর্তন, অর্থাৎ পরম শান্তি, মহাজ্ঞান ও নির্বাণ প্রাপ্তির অষ্টমার্গের পথ বা বৌদ্ধ ধর্ম প্রচার করেন তার 5 শিষ্যের মাঝে। খ্রিস্টপূর্ব 4 শতক থেকে 12 শতক পর্যন্ত সারনাথ ছিল শিক্ষা দীক্ষার পীঠস্থান। এখন আমরা চলে এসেছি ঐতিহাসিক সারনাথে। এই ঐতিহাসিক সারনাথ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে, যেখানে প্রবেশ মূল্য আপনাকে দিতে হবে 25 টাকা জনপ্রতি। সারনাথে প্রবেশ করে প্রথমেই আমরা দেখে নিচ্ছি সম্রাট অশোকের গড়া 20 মিটার উঁচু অশোক পিলার। একদিকে ব্রাহ্মী আর একদিকে পালি ভাষায় বুদ্ধের বাণী খোদিত। পিলার শীর্ষে অশোক চক্রের ওপর ছিল অপূর্ব শিল্প নৈপুণ্যে গড়া 4 সিংহ মূর্তি। 3টি দৃশ্যমান এবং চতুর্থটি পিছে পড়ায় অদৃশ্য হয়ে থাকে। ভারতের রাষ্ট্রীয় প্রতীক রূপে গৃহীত হয়েছে এই চক্রসহ 4 সিংহের এই মূর্তি। তবে পিলারটি 1194-এ কুতুবউদ্দিন আইবকের হাতে ধ্বংস হলেও আজও ভগ্ন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। অতীতের সারনাথ 45 মিটার উঁচু বিহার ছিল। 30টি মনাস্ট্রি, 1500 হীনযান ভিক্ষুকের বাস ছিল এখানে। খ্যাতিও ছিল বিশ্বজুড়ে। চীনা পরিব্রাজক ফাহিয়েন এবং হিউয়েনসাংয়ের বিবরণী থেকে জানা যায় সে আখ্যান সেখালের নাম ছিল ঋষিপত্তন। গোপবালা সুজাতার হাতে পায়েস গ্রহণে বুদ্ধের প্রতি রুষ্ট হয়ে তার 5 সাথী বুদ্ধকে ছেড়ে ধর্মচর্চার জন্য এখানে আসেন। বুদ্ধও আসেন তাদের খোঁজে। 60 জন শিষ্য নিয়ে রূপ পায় সংঘ। দিকে দিকে তারাই গেলেন বৌদ্ধ ধর্মের বার্তা নিয়ে। তারও পরে বুদ্ধের ধ্যানে বসার স্মারকরূপে অশোকের কালে গড়ে ওঠে মূল বুদ্ধবিহার। আর সারনাথের শেষ মনাস্ট্রি গড়েন বারাণসীর রানী কুমারা দেবী।
তবে কালে কালে বৌদ্ধ ধর্মের পড়ন্ত অবস্থা আর তারই মাঝে হুনদের আক্রমণ আঘাত এনেছে এই সারনাথে। সারনাথের মূল আকর্ষণ ৬৬ মিটার উঁচু ধামেক স্তূপ। অতীতের ধর্মচক্র আজও মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে অক্ষত অবস্থায়। স্তূপটি গড়ে ওঠে আষাঢ়ী পূর্ণিমায়, যেখানে বুদ্ধ তার ৫ শিষ্যকে প্রথম পাঠ দেন পূর্ণভূমিতে। সংস্কারের সাথে আয়তনও বেড়েছে ৬ বার। ৫০০ খ্রিস্টাব্দের স্তূপের নিচের অংশ পাথর আর ওপরের অংশ ইট দিয়ে তৈরি। গায়ের নকশা, ফুল, লতাপাতার কারুকাজ যদিও গুপ্ত যুগের, তবে ব্যবহৃত ইট মৌর্যকালে। স্তূপের মধ্যে ভগবান বুদ্ধের অস্থি রক্ষিত আছে। তাছাড়াও এখানে দেখার মতন রয়েছে চৌখণ্ডী স্তূপ ও ধর্মরাজিক স্তূপও। সারনাথের পরতে পরতে ইতিহাস। সেই ইতিহাস দেখে মূল চত্বর থেকে বেরিয়ে উঠে পড়লাম আমাদের অটোতে। এখান থেকে কিছুটা এগোলেই রয়েছে চীনা মন্দির। ১৯৩৯-এ তৈরি মন্দিরের চিত্রে বুদ্ধ আখ্যান আপনারা দেখে নিতে পারেন। মন্দিরে আপনারা দেখতে পাবেন চীনা শৈলীর ছাপ রয়েছে, আর মন্দিরের অভ্যন্তরে বুদ্ধ মূর্তিও সুন্দর। তবে শুধু চীনা মন্দির নয়, এখানে অনেকগুলো বুদ্ধ মন্দির আপনারা দেখতে পাবেন, যার মধ্যে উল্লেখযোগ্য থাই, জাপান, তিব্বতী মনাস্ট্রি ও বার্মিজ বিহারও রয়েছে এখানে। তবে বারাণসী ঘুরতে আসলে একটা কথা মনে রাখবেন, এখানে সব কিছুই একটু দরদাম করে নেবেন। যে অটোতে, গাড়িতে বা টোটোতে ঘুরবেন অবশ্যই বার্গেনিং করবেন, অনেকটা ভাড়া কমানো যায়। আমরাও ১৫০০ টাকা থেকে শুরু করে ৭০০ টাকায় অটোতে বুক করেছিলাম। বেনারস বিখ্যাত বেনারসি শাড়ির জন্য। সারনাথেও আসলে আপনারা এখানে বেনারসি শাড়ি তৈরি হচ্ছে তা নিজের স্বচক্ষে দেখতে পাবেন। ইচ্ছে হলে কিনে নিতেও পারেন বেনারসি শাড়ি এখান থেকে। বেনারসের পুরো সাইট সিন করতে আমাদের ৬ ঘন্টা সময় লেগেছিল, তবে ৬ থেকে ৮ ঘন্টা লাগলে যথেষ্ট এই সব দেখার জন্য। অবশ্যই দেখবেন এই সব। আর ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে বেনারস ভ্রমণ, বেনারসে কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, কি কি খাবেন, কি কি দেখবেন, যাবতীয় তথ্য নিয়ে একটি ব্লগ আগেই দিয়েছি। যারা দেখেননি তাদের সুবিধার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম। তাছাড়া বেনারসের গঙ্গা আরতি, ৮৪ ঘাট ভ্রমণ, তার বর্ণনা, আর অবশ্যই বেনারস থেকে প্রয়াগরাজের জার্নি, প্রয়াগরাজ এলাহাবাদে কি কি দেখবেন তার যাবতীয় তথ্য নিয়ে অনেকগুলি ব্লগ ট্যুরিস্ট ডেস্টিনেশন উপস্থাপন করেছে, যাদের লিঙ্ক দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য। সারনাথ থেকে সরাসরি চলে আসলাম দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি দেখব বলে সন্ধেবেলায়। আর ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আপনাদেরই প্রিয় চ্যানেল ট্যুরিস্ট ডেস্টিনেশন।